নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সোমবারের সম্প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা করছি প্রতি সোমবার সকাল 9টায়। আমরা এর মধ্যে ইতিমধ্যেই পেয়েছি জয়ন্ত ঘোষালের মতন প্রথিতযশা সাংবাদিককে, সুমন ভট্টাচার্যের মতন সাংবাদিককে। আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের স্টুডিওতেই প্রথিতযশা চিত্র সাংবাদিক অশোক মজুমদারকে। অশোকদা, আপনাকে এনকে ডিজিটালে স্বাগত। নমস্কার। আমরা অশোকদার কাছ থেকে চেনা মমতার অজানা গল্প শুনতে বসেছি। আমি প্রথমেই অশোকদাকে বলবো, অশোকদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার সম্পর্ক কতদিনের? দেখো, যখন প্রথম মমতা যখন ইলেকশনে দাঁড়িয়েছিল সোমনাথ চ্যাটার্জির এগেনস্টে, আমি তখন থেকেই ওনার সাথে পরিচয়। আর তখন পরিচয় মানে তুমি বুঝতেই পারো, যখন খবরের কাগজে কাজ করি, আজকালই ছিলাম, তা ওনার কভার করতে যেতাম। তা সবাই তো, তুমি এই ইতিহাস তো সবার জানা যে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো লোক ওই রকম একটা ছোটখাটো একটা আটপেড়ে শাড়ি মেয়ের কাছে হেরে গেল, কেন হেরে গেল আর কি। তা সেই সময় থেকেই যাতায়াত। তারপরে আনন্দবাজারে এসেছি, ওনার জার্নিতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেতাম, করতো, ব্যক্তিগতভাবে একটু আলাপ হয়ে গেছিল। আর আমার একটা পছন্দের জায়গাও হয়ে গেছিল আর কি, যে মানে এমন একটা ক্যারেক্টার। আমি তো ফটোগ্রাফি করি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে মানে অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রী সবার সাথেই যোগাযোগ আছে, কিন্তু ওনার চরিত্রটা, ওনার ক্যারেক্টারটা আমার খুব তখন বলতে পারো যে সাবজেক্ট ওয়াইজ খুব ভালো লাগতো। কিন্তু তারপরে তো আস্তে আস্তে খুব ভালোবাসা হয়ে যায়, জানাশোনা হয়ে যায়, বা সেই। আপনি তো এখন প্রায় 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা ওনার সাথে থাকেন। মানে আমরা সর্বত্রই দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, অশোক মজুমদার সেখানে। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর তখনের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎ কতটুকু? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি একটু আগে কথায় কথায় বলছিলে যে চেনা মমতা, অচেনা মমতা। তা দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে যেভাবে রাজনীতি শুরু করেছে, তো কংগ্রেস করতো, এবং তখন এই সিপিএম এর সাথে যে ধরনের আন্দোলন করা উচিত, সেই জায়গাটা কিন্তু মমতা মানে কংগ্রেসে থাকাকালীন কিন্তু হাই পিকে নিয়ে গেছিল। মানে আমরা কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা পছন্দ করছি তার চেয়ে কিন্তু ওনার লড়াইটা, ওনার আন্দোলনটাকে, ওটাকে কেউ আমরা অস্বীকার করতে পারতাম না। আমি তোমাকে কেন বলছি সেটা হচ্ছে, ধরো সুব্রতদা, সোমেনদা, সবার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মানে আমার ইন্টারেস্টিং লাগে যে একবার বিধানসভায় যে আমরা সবাই ফটোগ্রাফাররা, সেবার সব কংগ্রেসের লোকেদের বিধানসভা থেকে রাত্রে মেরে বার করে দেওয়া হয়েছিল। তা আমি ছোটখাটো দেখি একটা মেয়ে, আমরা সেই দীর্ঘক্ষণ সে ফটো তোলার জন্য কেউ টুল, কেউ একটা চেয়ার, কেউ একটা ময়ে দাঁড়িয়ে আছি, যে ওই অ্যাসেম্বলির ভেতরে তো ঢুকতে পারবো না, ওই বাইরে বেরিয়ে আসবে, ইয়ে করবে। কিন্তু তার ভেতরে অনেক বড় বড় নেতারা রয়েছে, সৌগত দাস, বড় বড় সব লোকেরা রয়েছে। একমাত্র একটা মেয়ে, সে এসে কিন্তু আমাদের কাছে এসে, এই অলোকদা আপনারা তো কিছু খাননি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, এই অসুস্থ খাওনি, দাঁড়াও তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি বলে ওই কংগ্রেসের ওখান থেকে কিছু বোধহয় খাবার দাবার, রুটি, একটু চিকেন বা একটু বিরিয়ানি হয়েছিল, কয়েকটা প্যাকেট এনে আমাদের দিল, আমরা সেগুলো ভাগ করে খেলাম। ওই ফার্স্ট টাইম আমি ভাবলাম, ভাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেই 12টা থেকে, এখন প্রায় 5টা-4টে বাজে, এতগুলো নেতা আমাদের সামনে কি দাঁড়িয়ে আছো, ছবি তুলবে, তুলবে। একমাত্র লোক, সে মেয়েটাকে তখন আর কেউ অত ছবিও তুলতো না, কেউ অত চিনতো না, সে কিন্তু আমরা প্রেসের লোকজন ওখানে দাঁড়িয়ে আছি এবং সব ছবি তোলার জন্য জল পাচ্ছি না, কি খাচ্ছি, সেটা মমতা কিন্তু আমাদের এসে বলো, এই কটা আছে, একটু তোমরা ভাগ করে খেয়ে নাও। এই 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 এটাই হচ্ছে মমতা। এই মমতাই কিন্তু আমার
আমার ওরকম একটা স্ট্রাইক করেছিল। আর আরো ইন্টারেস্টিং হচ্ছে যখন এই সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, কংগ্রেস পার্টি একটা বিরাট ব্যাপার, আমাদের এই মানুষ ভূঁইয়া এইসব করতো, তখন কিন্তু এই যে তুমি জানো যে হাওড়ার একটা জায়গায় ভোট দিতে গিয়ে হাত কেটে দেওয়া হয়েছিল। তুমি জানো যে ওখানে আহ, আহ, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে পৌঁছেছিল। তা আমার না মাথায় খুব স্ট্রাইক করতো যে একটা মেয়ে, সে এইরকম মানে কংগ্রেস আর সিপিএম এর যে ঝামেলাটা হচ্ছে, সেই ঝামেলার ভেতরে যেসব গ্রামগুলো, যেসব জায়গাগুলো অত্যাচার হচ্ছে, নিজেও মার খাচ্ছে, পুলিশের খাচ্ছে, আর করছে, মানে তখন তো মমতা ওই রকমই, কিন্তু পৌঁছচ্ছে মানুষের কাছে। এবং আমি তোমাকে বলছি যে সিপিএম এর যারা লোক, সিপিএম এর যারা, আমি বুঝতে পারতাম সেই সব মেয়েরা, বেশি করে মেয়েরা, তারা কিন্তু বাড়ির বাইরে এসে এরকম করে মমতাকে দেখতো। এটাই মমতা। আর তুমি যদি বলো যে মমতা মুখ্যমন্ত্রীর পরে মমতা, আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে এসআইআর হয়ে, আমি সত্যি কথা বলছি, অনেকে অনেক কথা বলছে, বিহার বলছে, এটা বলছে, কেন্দ্র বলছে, এটা বলছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতে সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হলো? এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা আলোচনা, উনি তো রাজনীতি করেন, তো উনি রাজনীতি করেন, ওনার মোটিভটা, ওনার জায়গাটা ঠিক করবেন না? কোন দেশের কোন নেতা তার রাজনীতির বাইরে এসে অন্যভাবে, উনি তো সাধারণ মানুষের জন্যই গেছে। তা তাতে তো মানুষ এটা বলে তো লাভ নেই। বিজেপি তো ওখানে 100 গোল খেয়ে বসে আছে যে সে কিছুই না। অনেক ডিবেট থাকতে পারে তাকে নিয়ে, কেন গেছে, সে আইন না, আইনজীবী না, এই না, হ্যান না, যাওয়া উচিত হয়নি, এ হয়, হ্যান, এগুলো সব বিরোধী পক্ষ বলে। সাধারণ মানুষ কি বলছে? আমাদের যে হ্যারাসমেন্ট, এসআইআর করে যে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, সেটা নিয়ে একটা মেয়ে ছোটখাটো একটা মেয়ে, সে একটা কালো কাপড় করে চাদর মতো জড়িয়ে, সে যে হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্টের জাজকে সে সওয়াল করছে, বলছে। মানুষ এইটুকুই চায়, একেবারে সাধারণ মানুষ। এটা আমাদের মতো না, যারা এসে করে তাকে গাড়ি করে যাচ্ছে, এটা ঠিক করেনি, ওটা ঠিক করেনি, এরকম না। সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জে থাকে, তারা এই মমতাকেই দেখতে চায়। একেবারেই না। আমরা অশোকদা সমীক্ষা চালাই, মানে নির্বাচনের আগে বিভিন্ন সমীক্ষা করি। আমরা এই প্রশ্নটা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাওয়া, এটা কি করে দেখছেন? আমি আপনার ভালো লাগবে শুনলে, প্রায় 99% মানুষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে যাননি, তিনি আপামর বাঙালি যারা এই কষ্টে ভুগছেন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তাদের সবার জন্য গেছেন। তো এইটা কি সবাই কিন্তু সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছে। শহরের এলিট শ্রেণীর মধ্যে যারা ওই নীল সোফা সেটে বসে ওই স্কচ খেতে খেতে রাজনীতি করেন, তাদের মতন লোক না। যারা একেবারে প্রান্তিক মানুষ, তাদের দাওয়ায় বসে কথা বলছি, মুড়ি খেতে খেতে গল্প করছি, তারা কিন্তু এটাকে ভূয়সী প্রশংসা করেছেন। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি কি এইটাই, যে একেবারে সাধারণ হয়ে যাওয়া? দেখো, এটা ইউএসপি, এটা তুমি মমতার আছে বলেই কিন্তু আজকে তো সে দাঁড়িয়ে আছে। এটা তো ঘটনা। একা একটা মেয়ে, ওই রকম ছোটখাটো একটা মেয়ে একা কংগ্রেস থেকে বেরিয়ে এসে, তুমি যদি ভাবো, তৃণমূল দল সৃষ্টি করে এবং সেই দলটা নিয়ে লড়াই করে, সংগ্রাম করে, হ্যাঁ, সাধারণ মানুষের জোরেই সে তো এই 34 বছরে বামফ্রন্ট এই লোকগুলোকে সরিয়ে দিয়েছে। এটা লোকে ভুলে যায়। আমার তো মনে হয় যে আন্দোলন কি করে করতে হয়, আন্দোলন কোন কোন ইস্যু মানুষের ধরতে হয়, কি করতে হয়। ভারতবর্ষে একমাত্র নেত্রী, একমাত্র মহিলা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা কংগ্রেস রাজনীতি বলো, সিপিএম রাজনীতি বলো, একটু নাক সিটকে বিজেপির কথা ছেড়ে দিচ্ছি। বিজেপি এবার কবে, আমি বিজেপিকে নিয়ে কত আলোচনা করবো? বিজেপিকে নিয়ে আলোচনা করলে দু একজনের কথা একটু আলোচনা করি, একটু ওই অটল বাজপেয়ী কি লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, বিজেপিকে নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি ওটাকে রাজনীতির ভেতরে আনছি না। কিন্তু এই যে সিপিএম কংগ্রেস, আজকে কংগ্রেসের এই অবস্থা, তো দিদিমণি কি করে দাঁড়িয়েছে এভাবে? দিদিমণি কি করে রাজনীতি করছে? সাধারণ মানুষের ইস্যুগুলোই তো উনি নিয়ে যাচ্ছেন। তা উনি তো সেই জন্যই এসছেন। তার এটা বিরোধী, দেখো, প্রত্যেকটা রাজনীতির তার নিজস্ব একটা, যেমন কাগজের এডিটোরিয়াল পলিসি থাকে, তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন, তারও তো একটা পলিসি আছে। সেই পলিসিটাকে আমরা যারা শহরের লোক, এটা করছে না, ওটা করছে না, এই পাচ্ছি না, ডিএ পাচ্ছি না, ওই করছি না, এইসব নিয়ে ডিএ পাচ্ছে না, মানে ডিএ পাচ্ছে না, হ্যাঁ ডিএ পাচ্ছি না,
তুমি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো তো, যে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না বলে তারা কি খুব মানে খুব কষ্ট পাচ্ছে? খুব একটা এফেক্টেড। কোনো এফেক্টেড নেই। ডিএ যারা পাচ্ছে না তাদের ডিএ লাগে, তাদের অধিকার, কিন্তু ডিএ না দিলেও তাদের চলে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানে, তার জন্যই উনি লক্ষ্মী ভান্ডার করে, তার জন্যই উনি যুবসাথী করেন। হ্যাঁ, উনি ভোটের জন্য এটা করে দিয়ে ওকে টাকা দিয়ে দিয়েছেন, এই রাজনীতি কত চলবে, এই রাজনীতি করবে, এটা করবে, হ্যান করবে, ইন্ডাস্ট্রি চলছে না, টাটার মতো লোক চলে, এইসব অনেক অপবাদ, অনেক কিছু সারা জীবন ধরে। আমি তোমাকে বলছি 86 থেকে আমি এটা দেখে এসেছি, কিন্তু আমি গর্ব করি। আমি কিন্তু এটা ভাবতাম, আনন্দবাজার পত্রিকায় তখন একটা ছবি তুলে 50 টাকা পাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন আমি তুলতাম, তারা আমাকে বলতো তুই যাচ্ছিস, এই ছবি তো ছাপা হবে না। ওরা, আমি তখন মনে মনে ভাবতাম যে ছবি ছাপা, টাকা, এইসবের জন্য আমি যাচ্ছি না। আমি একটা 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 ক্যারেক্টারকে ফলো করছি, যে একা একা একটা মহিলা, সেই মহিলা কি করে সবাইকে ডিঙিয়ে একদম সাধারণ মানুষের কাছে গিয়ে তার কথা বলছে, মার খাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, আর কি চাই? তা আমি একটা জার্নালিস্ট, তা আমি জার্নালিস্ট, আমি গর্বিত যে আমি এরকম একটা ক্যারেক্টারকে আমার ক্যামেরায় ধরতে পেরেছি এবং আছে। আমি নিশ্চয়ই বই বার করবো, নিশ্চয়ই ওনার অনুমতি নিয়ে আমি আগামী দিনে আরো অনেক কিছু করব, সেটা উনি থাকলেও করব, না থাকলেও করব। পবিত্রকে বলে রাখছি, এটা বললে বাড়াবাড়ি হবে। উনি গান লিখছেন, উনি কবিতা লিখছেন, উনি ছবি আঁকছেন, যাই করুন, আমাদের তুমি দেখবে কত সমালোচনা। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমরা যখন ছোটবেলা থাকি, কলেজ লাইফ, স্কুল লাইফ, আমরা কি নিজেরা মিলে গান করতাম না? আমরা কি ছবি আঁকতাম না? আমরা কি খেলাধুলা করতাম না? তো কি অসুবিধা কি আছে? মানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হতে গেলে এগুলো করিতে পারিবে, এগুলো করিতে পারিবে না, এরকম তো কোনো কথা নেই। তুমি গানটা লিখছো, লিখে নাও, না হলে শোনো না। কিন্তু দাদা একটা কথা বলি, উনি একসাথে অনেক কাজ করেন, হ্যাঁ, মানে ছবিও আঁকেন, সাইমেন্টানিয়াসলি উপন্যাস লিখছেন, হ্যাঁ, তার পাশাপাশি রাজনীতি করছেন, হ্যাঁ, শুধু তাই না, প্রশাসন চালাচ্ছেন, একটা রাজ্যের প্রশাসন চালাচ্ছেন, গানে সুর দিচ্ছেন। হ্যাঁ। এই যে টাইম ম্যানেজমেন্ট, সময়টা এত পান কোথায় 24 দেখো ঘন্টা? দেখো এই টাইম ম্যানেজমেন্টটা, আমি তোমাকে এইটা কথা বলতে পারি, তোমার যদি ইচ্ছে থাকে, আমরা, হ্যাঁ আজ শনিবার হয়েছে, একটু খেয়ে একটু বিশ্রাম করি। তুমি জানো যে উনি চলতে চলতে, ধরো একটা পাহাড়ে আমরা উঠলাম, আজকে এই পাহাড়ে উঠলাম, আমরা আর পারছি না এই পাহাড়ে উঠতে, চল না, চল এই হেঁটে হেঁটে আস্তে আস্তে, উনিও হাঁপাচ্ছেন, উঠে গেলেন। নামার সময় উনি পেছনের লোককে বললেন যে এই এসো, এই বাবলা এ কত লিখবো। আমরা যখন পাহাড় থেকে ঘুরি, বাবারে পা ব্যথা হয়ে যাচ্ছে, আর জল, কখন জল খাবো, চলো তাড়াতাড়ি চলো, চা খেতে হবে, এ কত, এইসব ভাবছি। উনি কিন্তু বললেন এই লাইনগুলো একটু লিখতো, বা নিজে কলম বার করে একটু লিখতো। প্লেনে উঠে যখন আমি ঘুমোচ্ছি, আমি নিজের চোখে দেখা, তখন কিন্তু উনি উপর থেকে ঢুকে আমার ডায়েরিটা বার কর, উপর থেকে স্বরূপ ডায়েরি বার করলো, কলম বার করলো, দিল। দিল্লি যাওয়ার 2 ঘন্টা টাইমটা উনি কিন্তু পুরো পূজার সংখ্যার যেটা লিখবেন লিখে ফেললেন। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, আমি লিখে ফেললাম। তো সুতরাং আমি তোমাকে বলছি, টাইম আমরা আমাদের শরীরের জন্য আমরা এই করছি, ওই করছি, এরকম হয়ে করি। উনি সে সময় নেন না, উনি যখনই সময় পায় তখনই করে নেন, যখনই সময় পায় তখনই করে নেন। তুমি দেখবে ওনার হাঁটা নিয়ে, হাঁটা মানে একটা মহিলা, সে তো এরকম ভাবে একটা কাজকর্ম করছে, হ্যান করছে, দিদিমণি তো নবান্নের ভেতরে হেঁটে নেয়। আচ্ছা, যদি বুঝতে পারে যে আমি আজকে হাঁটতে পারবো না, ওখানেই উনি 3 কিলোমিটার 4 কিলোমিটার করে যায়, ওই ফ্লোরের মধ্যেই। ওই 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 নবান্নর হয়েছে। আমি তোমাকে একটা কথা বলছি, আমরা সুলতানি খোলা বলে একটা জায়গায় গেছিলাম, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি। দিদিমণি একটা ছোট কটেজের মধ্যে, আমরা দুজন এদিকে দূরে, ছোট 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 কটেজ এরকম ভাবে। তা আমার রাত্রিবেলা একটু গরম জল আনতে বলে আমি বেরিয়েছি, ছাতা নিয়ে টুকটুক করে যাচ্ছি, দেখছি দিদিমণির যে কটের সামনে দিয়ে যাচ্ছি, একটু তাকাচ্ছি, দেখছি দরজাটা খোলা, ধীরে ধীরে করে যাচ্ছে, আসছে। আমি একটু দাঁড়ালাম, এই শোন, 3 কিলোমিটার করে নিয়েছি, এই দেখ ঘড়ি। হ্যাঁ, কি করে করলে? এই তো এখানে যাচ্ছি আসছি। তোরা আর কি, তোরা শুয়ে আছে, এর মধ্যে কালকে ভাবতে পারবো কি না করবো? তুই ভাবতে পারছো? ওই সময়টা আমরা, ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রকৃতি করছি, উনি কিন্তু শরীরের ফিটনেসের জন্য ওটা করে নিলেন।
এই সড়ক আর কতক্ষণ আছে, 5-6 কিলোমিটার আছে, এই গাড়ি থামিয়ে দে, নামিয়ে দিই, 5 কিলোমিটার হেঁটে চলে গেল। উনি যখনই সময় পান তখনই কিন্তু হয় শরীর, তুমি দেখবে যে আমরা যখন ওই অনুষ্ঠান হয়, তুমি দেখবে যে উনি পা দিয়ে এরকম করে, পাটা এরকম করে, পাটা এরকম করে, একদম। কেন করে? তা আমার তো হাঁটার জন্য আমাকে ডাক্তার বলেছে যে আপনি সময় পেলে পা করুন, আমি তো করি না। আচ্ছা, এইগুলো চলো, শরীরচর্চার দিকে যাও, কিন্তু আমি তোমাকে বলছি যে হ্যাঁ ছবি আঁকছে, তাহলে অসুবিধা কি? মানে অসুবিধা কি? না না, অসুবিধা আমি আমার এ দিয়ে কোনো ছবি আঁকছি, তুমি ছবি খারাপ বলতে পারো, ভালো বলতে পারো, অসুবিধা কি? আমি গান লিখছি, গান তো গাইছে। আমি তোমাকে বলে দিচ্ছি, আমার সেই সৌভাগ্য হয়েছে তখন ওরকম ভাবে টেপ করিনি বা এ করিনি। দিদিমণির গলা অসম্ভব ভালো, আচ্ছা, সেটা কুণাল বলতে পারে। একবার দীঘায় গিয়ে দাঁড়িয়ে, তখন সৈকতবাস ছিল, সার্কিট হাউসটা হয়নি, দিদি গান ধরেছিল সন্ধ্যা মুখোপাধ্যায়, তুই ভাবতে পারবি না, আমরা ঘর থেকে আসতে টুক 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 করে পেছনে আসতে করে দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল। এখন বয়স হয়েছে, কখনো কখনো একটু গানের সুরের একটু এদিক এদিক হয়। ওদিক হয়ে যায়। কিন্তু উনি যে গান গাইতে ভালোবাসেন, উনি তো গায়ক নন, মানে আপনি ওকে গায়কে ভেবে না, নিচ্ছেন কেন? ঠিক ঠিক ঠিক, উনি গান গাইতে ভালোবাসেন, সেইটা ভাবে নিচ্ছেন না কেন? তাই না? একেবারেই তাই। আমি দেখো কবি, সেটা হচ্ছে যে দিদিমণি যে সংগ্রামের ভেতর দিয়ে তৃণমূল পার্টি তৈরি করে আজকে এসছে, আমি তোমাকে এখানে বসে বলে যাচ্ছি যে উনি 26-ও এইভাবে আসবেন, 26-ও ওনার বিরোধিতা হবে, এবং 26-ও উনি কিন্তু আসবেন। কেন? বিকল্প যারা বিরোধিতা করছে তারা কিন্তু সাধারণ মানুষের ইস্যুটা ধরতে পারছেন না। সাধারণ মানুষের ইস্যু ধরা এই ভারতবর্ষে একমাত্র মহিলা, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আমার কংগ্রেস পার্টিকে এটা শেখা দরকার। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা কংগ্রেস থেকে ওখানে গেছেন, মা মা করে শুয়ে পড়ছেন, তারা কিন্তু এক সময় আমি ছবি তুললে আমাকে ডেকে বলা হতো, কি সারাদিন এই মমতার ছবি তুলে বেড়াস বলতো। আমি বুঝতাম যে মমতার ছবি আমি কেন তুলছি, আর এটাও বুঝতাম যে এই যে সিপিএম এর এরকম একটা অবস্থা, আর এই কংগ্রেস পার্টি সিপিএম এর সাথে একটুখানি অ্যাডজাস্ট করে করে চলছে, এই যে ফাঁকটা, এই ফাঁকটা কিন্তু এই মহিলা, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঢুকে গেছে এবং সাধারণ মানুষের কাছে চলে গেছে। মেয়েদের ভোট উনি কেন পান? তার তো কারণ আছে। আমি তোমাকে একটা ছোট্ট আমার পারিবারিক গল্প বলে দিই। আমার মা অধুনা পাকিস্তান, ক্লাস 3 অব্দি পড়া। মা শুধু ইন্দিরা গান্ধীকে চিনত। কেন চিনত জানো? যদি বলতো কোন পার্টি করো, তাহলে কিন্তু বলতে পারতো। বাবা বলতো সিপিএম কে ভোট দাও, আমার বাবা সিপিএম করতো, মা গিয়ে সিপিএম কে ভোট দিত। তখন যা হয়, যা বলে তাই করে। একদিন আমি গেছি, তখন আমি আনন্দবাড়ির কাজ করি, মাঝে মাঝে হাওড়ার রেল কোয়ার্টারে যেতাম, তুমি বুঝতে পারছো। মা আমাকে বললো যে এ করবি, আমি একটু একে দেখতে চাই, এই মমতাকে একবার দেখতে চাই। আমি বললাম দূর, মমতাকে দেখছি, তুমি মমতাকে কোথাও জানো না, কি জানো মমতাকে? বলে নারী কি তেজ, তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তেজ কথা দেখলে উড়িয়ে বাপরে, পুলিশ দৌড়চ্ছে, ও দৌড়চ্ছে, লাঠি মারছে, করছে, কত কি হচ্ছে। এই মেয়ে কিন্তু তেজ আছে, এই মেয়ের কিন্তু তেজ আছে, এবং এটা না, খেলনা না। ঘটনাটা শেষ। আমি আনন্দবাজারে এলাম, দেখি আমার তখন এক্সিকিউটিভ এটা সুমন চট্টোপাধ্যায়, যে এখন সারাদিন এই করে যাচ্ছে। ঠিক আছে, করুন, তাতে কোনো অসুবিধা নেই, দিদিমণি একটা ভোটও কমবে না। সেটা হচ্ছে, আমি সুমনদা বললাম, সুমনদা জানো এরমভাবে আমার মা এরমভাবে বলছিল। সুমনদা বলল তো? আমি বললাম না, ব্যাপারটা এখানে না। আমার মা ঘর থেকে বেরোয় না, বাউনগাছি রেল কোয়ার্টার, ওই 2 কামরার ছোট্ট দুটো ঘরে থাকে। সে ইন্দিরা গান্ধী ছাড়া কোনো রাজনৈতিক লোককে চেনে না। ইন্দিরা গান্ধীকে চেনে, দেখতে সুন্দর বলে। সে মমতার কথা কেন বললো? সে মমতাকে দেখতে চাইছে কেন? সে মমতার সবাই একটু দূর থেকে যেতে চাইছে কেন? তাহলে ওয়েস্ট বেঙ্গলে, এটা তোমাকে বলছি 2001-এর ঘটনা হয় বলে, ওয়েস্ট বেঙ্গলে এরকম আমাদের ঘরে কত মা আছে, তারা কিন্তু মমতাকে পছন্দ করছে। আমার মাকে ধরেই আমি দেখছি। তুমি জানো না, আমি এটা আমি বললাম, সুমনদা বলবো এটা ভালো বলে দিস তো, ঘটনাটা শেষ। কিন্তু সুমনদা একটা এডিটোরিয়াল লিখেছিল এই কথাটাকে উজ্জ্ব করে। তা সুতরাং আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বিরোধিতা করছে, এটা ভালো, বিরোধিতা করা ভালো, গণতন্ত্র তো তাই বলে।
আচ্ছা, গণতন্ত্র কি এটা বলেছে যে বিরোধিতা করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে? গণতন্ত্রকে এটা বলেছে যে বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস শূন্য হয়ে গেছে? হয়নি কেন? উনি কি করলেন? এটা ঘটনা, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে মারধর করেছে, এ করেছে, তাতে সবাই ভোট দিয়ে দিল। সেই এটা এটা হয় নাকি? মানে আমরা কি রাজনীতি, আমরাও তো রাজনীতি একটা করে এসেছি, একদম। সে করার মধ্যে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আমি তোমাকে বলছি, দেখো কবির, এখন মোবাইল ক্যামেরা হয়েছে, চতুর্দিকে টিভি ক্যামেরা হয়েছে, এই ঘটনাগুলো দেখা যায়। আমি তোমায় কবির বলে দিচ্ছি, এই ঘটনা যদি আজ থেকে 20 বছর 25 বছর আগে হতো, এই সিপিএম সরকার 10 বছরের বেশি টিকতো না। একদম তাই, একেবারেই তাই, ঠিক বলেছে। তখন টিভি ক্যামেরা ছিল না, এত মোবাইল ক্যামেরা ছিল না বলে সিপিএম অনেকটা স্পেস পেয়ে গিয়েছিল। ঠিক, স্পেস পেয়ে গেছো। তাছাড়া একটা অর্গানাইজ চাকরি যখন ওরা দেয়নি, খারাপ কাজ ওরা করেনি, সব করেছে, একটা সিস্টেমের ভেতর করেছে। কিন্তু কংগ্রেস পার্টি তো, কংগ্রেস পার্টির একটু দেখো, এটা একটা বনেদি পার্টি, উনি সেই বনেদি পার্টি থেকে বেরিয়েছে, টিএমসি পার্টি করেছে। এই মোবাইল, এই জিনিস থাকলে আজকে যারা টিভিতে গিয়ে বড় বড় কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, আপনারা জেনে রাখুন, এই মোবাইল থাকলে আপনারা 10 বছরের বেশি রাজত্ব করতে পারছেন না। উনি তো সেখানে 3বার হয়ে এলেন, আবার 4র্থবারের জন্য উনি শপথ নেবেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন, আমি বলে দিচ্ছি, উনি যতদিন বেঁচে থাকবেন, ওনার যতদিন ছবিকে আমরা চোখের পিটপিট দেখতে পারবো, উনি কথা বলতে পারছেন, ততদিন পশ্চিমবঙ্গ থেকে সারা স্টেট, সারা রাজ্য জুড়ে বিজেপি থাকতে পারে, এ পার্টি থাকতে পারে, ও পার্টি থাকতে পারে, ওয়েস্ট বেঙ্গলের মাটি কখনো গেরুয়া হবে না। এটা তোমার এখানে আমি বারবার বলে দিচ্ছি যে রাজনীতিতে উনি এখনো অব্দি শীর্ষ জায়গা অর্জন করে আছেন। এই শীর্ষ জায়গা অর্জন করে আছেন বলেন আজকে যারা ওনার সমালোচনা করে যা তা বলছেন, তারা যদি একটু চুপ থাকেন, তারা বুঝতে পারবেন যে উনি কতটা গরিব মানুষের জন্য, কতটা সাধারণ মানুষের জন্য আছে। আমি তোমার একটা কথা বলছি, আজকে প্রতুল মুখোপাধ্যায় স্ত্রী আমাকে সকালে ফোন করেছে, তোমার এখানে আসতে আমাকে বললো, অশোক, এই তোমার প্রতুলরা তো একটা বড় অঙ্কের টাকা রেখে গেছে। তাই হ্যাঁ, কি করবে? তো বাংলা একটা গানের একটা বলে, না শোনো, বলেছে এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেবে আমি চলে যাওয়ার পরে। আমি বললাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে যাবে না, একটা বাংলা গানের। বললো না, তারপরে বলেছে, শোনো, গরিব মানুষের জন্য যদি কিছু কেউ করে থাকে বা করার মন থাকে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আর কারু থাকবে না। তুমি জানো সেই টাকাটা কত? 1 কোটি টাকার উপর আজকে বলে গেলাম। কেন বলেছে? পুতুলদা বোকা না? পুতুলদাকে দিদিমণি বিশাল বিশাল গাড়ি দিয়েছে। হ্যাঁ, পুতুলদা একটা বাংলা গানে একটা নকশাল করার লোক, এত বোকা কেন বলে গেছে? কেন সে এই কথাটা বলেছে? আমি তো বললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কেন 1 কোটি টাকা দেবে? সে কেন বলে গেছে এই কথাটা? যে গরিব মানুষের জন্য যদি কিছু করার ইচ্ছে হয়, কিছু করে থাকে বা করবে ভাবে, তার নাম হচ্ছে মমতা। এই মেয়েটাকেই তুমি দিও। আমার উপর বার্তা পড়েছে এই টাকা, এবং সেটা আমি টাকাটা জিজ্ঞাসা করতে আজ তোমাকে বলে ফেললাম, আমি খুব উত্তেজিত হয়ে বলে ফেললাম, বলা উচিত না। 1 কোটি টাকার ওপর। আচ্ছা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বামপন্থী মনে করেন? দেখো, কিছু বামপন্থী মানে আমি সিপিএম বলছি না। না, আমি তোমাকে বলছি, বামপন্থী মানে সিপিএম মানে না। আমিও বামপন্থী না হলেও আমি অতি বাম করা ছেলে, স্কুল লাইফ থেকে অতি বাম করা ছেলে। তাদের কি ইচ্ছে ছিল? গরিবদের উপকার করা, গরিবের পাশে দাঁড়ানো, একদম, গ্রামগঞ্জে স্কুল করা, একটা টিউবওয়েল করা, তাই তো? একদম। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো সেইগুলো করে বলেই তো আজকে ক্ষমতায় এসছে। এবার তুমি ওকে ডানপন্থী, বামপন্থী, নকশাল রাজনীতি, এই রাজনীতি যত খুশি ঢোকাও, তাতে কোনো লাভ নেই। কিন্তু একটা কথা ঠিক, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র, আমরা যে নকশাল স্লোগান দিতাম, যে সিপিএম এর স্লোগান দিতাম, বড় বড় কথা বলতাম, বড় বড় সেমিনার করতাম, আলোচনা করতাম, প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে তো এগুলো আমরা সাকসেস হইনি।
একদম এটা তো বলে লাভ নেই। বাস্তব। সিপিএম হয়নি, নকশাল পার্টি তো হয়নি। বাস্তব সত্য। আমরা এখানে মানুষের জীবনে যখন আমাদের কোনো গ্রামে টিউবওয়েল নেই, কোন ধান নেই, খেতে পাচ্ছে না, টিউবওয়েল নেই, জল নেই, তখন আমরা কাম্বোডিয়া, আমেরিকার কে আসবে, এই করবে ওই করবে করে হাজার হাজার ছেলে মেয়ে নিয়ে মিছিল করেছি। তো মমতা তো ইস্যু ধরে না, মমতা তো গ্রামগঞ্জের ছোট ছোট ইস্যু ধরেছে। তা গ্রামের লোকের ভাতা দেবে, এ দেবে, হ্যান দেবে, ট্যান দেবে। তুমি যাও না গ্রামগঞ্জে, যাও, দেখো তো এবার ভোটের রেজাল্টটা কি হয়। দেখছি আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো নিজে ফটোগ্রাফার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বহু জায়গা আপনি ট্রাভেল করেছেন, ঘুরেছেন, গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইলে ছবি তোলেন? দেখো, একটা আমি তোমাকে এটা আজকে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন। আচ্ছা এখন মোবাইলে দিদি একটু কম তোলে, আচ্ছা। সত্যি কম তোলে। কেন? এই কারণে তোলে যে দিদি মোবাইল না সারাক্ষণ এখন এত খবর দেখতে হয়, এত খবর করতে হয়। আর তুমি যাই বলো, আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি খুব একা, সবকিছু ওনাকে একা করতে হয়। তুমি যদি দেখো যে সব জিনিসটা উনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান। একা পার্টি একটা দল, এটা বলে লাভ নেই একদম। এবং সেই জন্য ছবিটা কম তোলে। কিন্তু উনি কিন্তু যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়ে এলো, তখন কিন্তু যে কোনো জিনিসে বাচ্চা ছেলে মেয়ের মতো এই গাড়ি দাঁড়াবে, এই বিস্কুট দিয়ে এইসব, ওই আমাদের এতে উঠছি, দার্জিলিংয়ে উঠছি, বিস্কুট দিয়ে ওইসব ছবি তুলছে, এই নদীটা দ্বারা, এখানটা দ্বারা, এটা সুন্দর পাহাড়ে ঝর্ণাটা, এটা ছবি তুলতে, এগুলো কিন্তু উনি ছবি তুলতেন। এবং তার পাশে অভিষেকের মা থাকতো, লতাবতী থাকতো, তুলতো। এসব ছবি আমরা অনেক ছাপিয়েছি, অনেক বড় ছাপিয়েছি। আর এখন সেটা একটু কমেছে। কেন? দেখো, ওনার কাজ বেড়েছে। আর তোমাকে আমি সত্যি কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে এরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম উঠিয়েছেন, এই ধারণাটা ভুল। মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়েছে আমার মতো সাধারণ গৃহস্থ, তোমার মতো সাধারণ বউ, মা, এরা। ঠিক। এছাড়া কোনো মিডিয়া করেনি। আমার পিছিয়ে পড়া কাগজ, যাকে আমি সাদা বাড়ি কালো দিন বলে, তারা করেনি। এই বিরোধিতা করছে, এই ভোটে এই পলিসি হলো, ওই ভোটে ওই পলিসি হলো। তাতে কি হয়েছে? যদি বলে আজকে কোনো লোক যদি বলে যে আমি ওনার নিয়েছি, এই করেছি, হ্যান করেছি, আরে উনি ওনার রাজনীতি করেই গেছে। তোমরা ওনার হাত ধরে সেই বেনিফিটে গেছো, তোমরা হাত দিয়ে টিআরপি বাড়িয়েছো। ওনার টিআরপি বাড়াতে হয়নি। কেন? ওনার টিআরপিটা তো গ্রামে পড়ে আছে। একদম। ওনার টিআরপি তো শহরে আরবানে নেই, একদম। ওনার টিআরপি গ্রামে পড়ে আছে। তুমি একটা কথা বলো তো, যে আমাকে বলেছে উনি একজন, আমাকে বামফ্রন্টের বন্ধু বলছে, ও তো সব দেখানোর জন্য করে, তোরা থাকিস ক্যামেরা দিয়ে ছবি তুলিস। আমি তোমাকে সত্যি কথা বলছি যে এখন দেখানোর জন্য করে, কিন্তু যে 5টা স্টেশনের ভিখিরি শতচ্ছিন্নভাবে কাঁপছে, তাকে যদি তুমি গিয়ে 5টা চাদর দাও, 5টা চাদর দেওয়ার পরে তুমি তার ছবি তোলো, ছবি তুলে তুমি পোস্ট করলে, আমি 5টা চাদর দিলাম। আচ্ছা, এটাকে কেন আমি দেখছি? আমি ওটা তো দেখছি না যে ওই 5টা ভিখিরি, 5টা সাধারণ মানুষ 5টা পেলো, চাদর পেলো। ঠিক। এই মানে আমাকে তো ওইভাবে দেখতে হবে। দাও না, তুমি লোককে দান করো, দান করে তুমি ছবি ছাপাও। আমি তোমাকে বলছি, মুখ্যমন্ত্রী যাচ্ছে বাঁকুড়ার এক রাস্তায়, তখন ওই যে বাসুদেব বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি, হঠাৎ করে গাড়ি ঢুকে, আমরা দেখিও নি, দেখি দূরে একটা মিড ডে মিলের ব্যাপার, গাড়ি সবাই গাড়ি থেমে গেল, আমরা থামলাম, দেখি দিদিমণি আল দিয়ে হাঁটছে, বাসুদেব বন্দ্যোপাধ্যায় হাঁটছে, গিয়ে স্কুলে চলে গেল। এই স্কুলে যাই, তোরা কি আছিস রে, দিয়ে দে তরকারিটা নিয়ে। কিরকম তরকারি? একটা কলার এরকম থালা, তরকারি নিজে হাতে খেতে শুরু করলো, হাত ধরো নেই, একদম অরিজিনাল। বাচ্চারা সব দেখছে, করছে, দিন মানে চলে একটু ঝাল। এই কোথাও বাসুদেববাবু কোথায় গেল, চিফ সেক্রেটারি কোথায় গেল, বাসুদেববাবু এসে আসুন তো, আসুন, এই নিন তরকারিটা নিন, দেখুন তো খেয়ে দেখুন তো কিরকম তরকারিটা করেছে। হ্যাঁ, একটু ঝাল লাগছে। এই শোনো, কে রান্না করেছো, এই করেছো, শোনো, এই বাচ্চাদের এত ঝাল দেবে না। হ্যাঁ, ওই ছবিটা আমি তুললাম। হ্যাঁ, টিভি ছিল বোধহয়, একটা কভার করলো। আমি ওইভাবে দেখছি কেন? নিজের প্রচারের জন্য। আমি তো এটা দেখছি না যে একটা মুখ্যমন্ত্রী একটা স্কুলে নেমে আল দিয়ে গিয়ে তাদের সাথে কথা বলে, তাদের মিড ডে মিলের ঝাল হয়েছে সেটা পরীক্ষা করে দেখে, নিজে চেখে, এমনকি চিফ সেক্রেটারি তাকেও চাকিয়ে উনি বলছেন, এটা তো বললেন না।
উনি যেতে 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 হঠাৎ করে গাড়ি থেমে গেল, আমরা আমরা পঞ্চম গাড়ি ষষ্ঠ গাড়ি থেকে ছুটে গেলাম, দেখি এক গাদা বাচ্চা দাঁড়িয়ে আছে। উনি মাঝে মধ্যে ওটা বলেন, ওই আমি ছিলাম তখন পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামন্ত্রী, প্রায় অর্ধেক লোকের পায়ে জুতো নেই। বিশ্বাস করো প্রবীর, কেন ওনাকে হারানো যাবে না? এই তোদের পায়ে জুতো নেই কেন? জুতো নেই। এই একে ধর তো, পাথরটাকে ধর। পাথরটাকে ধরা হলো ওইখানে, ওই স্পটে, ওই 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 আলের ওইখানে, ওই গ্রামে, ওই সামনে ওইখানে গিয়ে বলা হলো পাথরটাকে যে আপনি এখনই এইটা বলে দিলাম, আর প্রত্যেকটা প্রাথমিক স্কুলের লোকেদের পায়ে, ছেলেদের ব্যাগ, বই এবং জুতো, পায়ে যেন জুতো থাকে এটা আপনি কনফার্ম করুন। এবং ইনস্ট্রাকশন দিচ্ছে উনি, মানে অন স্পট। অন স্পট। আমি সাক্ষী শেষ হবে। তা এই 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 যারা রাজনীতি করে, এই যারা রাজনীতি করে, সেই রাজনীতির লোককে আপনি কথায় কথায় হারিয়ে দিতে পারবেন। ঠিক। আর একটা মানুষ অনেক কিছু কাজের মধ্যে কিছু ভুল ভ্রান্তি তো হয়তো করে ফেলে, কিছু বলে ফেলে, কিন্তু আপনারা জেনে রাখুন, ওই যে বাচ্চাটা ওই যে জুতোটা পেল, ও ভুলবে না। আজকে সবুজ সাথী ওকে প্রাইজ দিয়েছে, তা যখন সবুজ সাথী হয়তো সাইকেল তো এও দিত, ও তো বিমানদাও আমার এক ফটোগ্রাফারকে বলছিল যে বুদ্ধও সাইকেল দিত, কিন্তু একজনের হাতে সাইকেল দিত, আর উনি 100 জন হয় 100 জনের হাতেই সাইকেল দিচ্ছেন, অতি তফাৎ। আজকে কোথায় কোথায় গেছে পৌঁছে? প্রত্যেকটা গ্রামের মেয়েরা যে সাইকেল পায়, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, এই জায়গাগুলো যতদিন থাকবে, আমি তোমাকে বলছি কবি, ভারতবর্ষের কোনো শক্তি নেই, সব পার্টি এক হলো মমতাকে হারায়। তুমি এসআইআর নিয়ে দেখলে, এসআইআর নিয়ে এত কথাবার্তা গুলো তুমি দেখলে তো। এবার সেটাকে নিয়ে তুমি নানা রকম তার মিম করো, নানা রকম টোন করো, এ করো, হ্যান করো। তুমি গ্রামে যাও, সেই মহিলা কিন্তু ভাবছে আমাদের বাবা কি কষ্ট, উনি তো বললেন, উনি তো গেলেন। ঠিক। তা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা 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 সংগ্রামের আন্দোলনের প্রতীক হিসেবেই দেখি। এবং সেই আন্দোলন আমি তোমাকে বলে দিচ্ছি যে উনি এতটাই ক্ষমতা রাখেন, উনি কোনোদিন এই যাবেন না, উনি সরকারেই থাকবেন, সবসময় থাকবেন। কিন্তু আমি বলে দিচ্ছি, সরকারে উনি বারেবার আসবেন, বারেবার আসবেন, যতদিন উনি থাকবেন। আজকে আমার এখানে যত রাজনীতি দল আছে, ওনার ছবি ছাড়া তুমি আমাদের একটা দলের কর্মীকে বা এমএলএ এমপিকে এ করো তো, জিততে বলো তো, এটা কেন হয়েছে? এই ফেনোমেননটা গেছে কেন? আমি সাংবাদিক, আমি আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম, অশোক মোহনদার আজকালে কাজ করতাম। আমি তোমাকে বলছি যে আমি একসময় ওনার ছবি তুলতাম বলে আমাকে গালাগালি করা হতো। আমি একসময় ছবি তুলতে বলতে হলো বলে আনন্দবাজার থেকে বলা হতো এই ওইটাকে, ওই যে দাঁড়িয়ে আছে একগাল, মমতার ছবি তুলে ওকে পাঠিয়ে দেয়, আমাকে বলা হতো। হ্যাঁ, আমি যেতাম। আমি যেতাম কেন জানো? আমি ছবি পেতাম। আমি যেতাম কেন জানো? বাসের ওই সাঁকো দিয়ে যখন মমতা, সৌগতদা, পার্থদা যখন ভাঙড়ের সব কাস্তে টাস্তে নিয়ে ওরা সব দৌড়ে আসছে, তখন ওই সাঁকো পেরিয়ে যাচ্ছে, এই ছবিগুলো আমি পেতাম। সেসব ছবি আনন্দময় ছাপেনি, কারণ পলিসি তখন চেঞ্জ ছিল, পলিসি কংগ্রেসের হয়ে তুলো। আমি তখন বলছি জননী ইটভাটার সময় যে যে এত গুলি করে এত লোককে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় এত মারা হলো। তুমি জানো যে আমি এবং সুনন্দ ঘোষ, আনন্দময় রিপোর্টার, আমরা একটা এক্সক্লুসিভ কাজ করেছিলাম। সে কাজটা হচ্ছে জননী ইটভাটা থেকে কমসে কম 32 জনকে ধরা হয়েছিল, তারা গুলি বারুদ, এরকম বস্তা বস্তা গুলি বারুদ সব পেয়েছিল। আমি কাগজের ভূমিকা তোমাকে বলছি, কাগজ নাকি খুব স্বচ্ছ, খুব, আমি নাকি মিডিয়ার এগেনস্টে লিখি, আমি না, আমার অভিজ্ঞতা বলি। আমরা খুব আনন্দ, আমরা সেই ছবি তুললাম, সেটা একটা রহস্য কিভাবে আমি ছবি তুললাম, কিভাবে সুনন্দ ওখানে পৌঁছলো। কেউ ওই জননী ইটভাটার ওই সিবিআই ধরার ওইটা কেউ তুলতে পারে। আমরা আনন্দের চোটে আমরা সেদিনকে কাঁথিতে না থেকে আমরা চলে গেলাম মন্দারমণি। আচ্ছা, খুব আনন্দ করলাম, আর মনও আনন্দ হচ্ছে, একটা ভালো কভারেজ করলাম, এক্সক্লুসিভ, কাউকে দেয়া হলো না। অভিবাবু অব্দি বললো যে এই ছবি শুধু আনন্দবাজারে ছাপা হবে, ছাপা হলো, সব পিঠ মোড়া করে বেঁধে আছে। তারপর দিন তো ফলো আপ হয় স্টোরি, একটা স্টোরি বড় ঘটনা হলে তোমার এখানে অ্যাকশন হলে তো ফলো আপ হয়। তুমি জানো যে আমরা মন্দারমণি থেকে আবার কাঁথি নন্দীগ্রামে ঢোকার সময় আমাদের বলা হয়েছিল তোমরা চলে এসো, ওটার ফলো আপ স্টোরি হবে না। আমাকে বলো তো কেন, কেন হলো?
কাগজ নিরপেক্ষ? কেন হলো? ফলো আপ স্টোরি হয়তো, একটা বড় ঘটনা, তার ফলো আপ হয়তো। একদম। আমরা তো সেই মন নিয়ে বেরিয়েছি, আমি এবং সুনন্দ ঘোষ। ফলো আপ স্টোরি হলো না কেন? আমরা কেন কলকাতা ফিরে এলাম? নিশ্চয়ই তাহলে পলিটিক্যালের সাথে, এডিটারের বা কাগজের সাথে, আমাদের তখনকার সিপিএম পার্টির সাথে নিশ্চয়ই কোনো কথোপকথন হয়েছে। একদমই তাই। আমি তোমাকে বলছি প্রবীর, আমি এই সাংবাদিকতা করতে করতে গিয়ে আমি এত রকম ঘটনার মধ্যে দিয়ে সাক্ষী আছি। দেখো, আমাকে বলা হয়েছে যে আমি আনন্দবাজারের ছেড়ে এরকম ভাবে বলছি, আসলে সত্যি তা না। আমি আনন্দবাজার পত্রিকা থেকে বড় হয়েছি। আমি আনন্দবাজার পত্রিকা থেকেই মুখ্যমন্ত্রী দিদিমণির ছবি তুলেছি, জ্যোতিপ্রসুর ছবি তুলি, বুদ্ধদেবের ছবি তুলেছি, বড় বড় ঘটনা করেছি, বাইরেও গেছি, বিদেশেও গেছি। আমি, এরা যখন পার্টি দলের রাজনৈতিক লোকের বা দিদিমণির যখন সমালোচনা করে, যখন বড় বড় কথা বলে, আমি তোমাকে বলছি যে সাংবাদিকতা সেটাও কিন্তু স্বচ্ছ না, সেটাও একটা পলিসির উপর নির্ভর করে। একদম। এখন এখানে এই 16 সালে কি হলো? 16 সালে আনন্দবাজার পত্রিকা কংগ্রেস আর সিপিএম কিন্তু জিতে দিচ্ছে, একদম একদম জিতে দিচ্ছিল তো, ঠিক ঠিক দিচ্ছিল তো, একদমই তা দিয়েছে। কি হলো? তাহলে তোমরা পলিসিটা কেন নিয়েছিলে? কেন তোমাদের কাছে রিপোর্টাররা ওই খবর দেয়নি যে না, জেতা যাবে না, মমতার বিরুদ্ধে জেতা যাবে না? এটা কেন তুমি খবর পাওনি? যদি না খবর পাও, আমি তারপর দিন একটা চিঠি লিখেছিলাম আমার 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 যে আমরা রেলের দুর্ঘটনা হলে বলি যে রেল মিনিস্টার পদত্যাগ করো। তা আপনি 16 সালে সিপিএম আর কংগ্রেসের জোটকে সমর্থন করে যে করে দিলেন, তাহলে আপনি এডিটার এবার পদত্যাগ করবেন জবাব পেয়েছিলেন সেই চিঠির? না? একটু জবাব পাবো না? তুমি তো জানো এ ভোর বদলের মতো ব্যাপার। মুখ্যমন্ত্রী দিদিমণি কখনো এই পার্টি থেকে ওই পার্টি হবে না, এই পার্টি থেকে ওই পার্টি হবে না, কিন্তু খবরের কাগজের ক্যারেক্টার আমি তোমাকে বলে দিচ্ছি, পলিসি অনুযায়ী চেঞ্জ করবে, সেটা আমার চেয়ে তুমিও কম জানো। না, আমিও দীর্ঘদিন কাগজে চাকরি করার সুবাদে আমিও দেখেছি যে সুবিধে অনুযায়ী খবরের কাগজ তার পলিসি বদলায়। হ্যাঁ। তো যাই হোক, সেটা অন্য ইস্যু। আমি একটা অন্য কথা জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রান্না কখনো খেয়েছেন? দেখো, দিদি রান্না করতে পারে। তুমি জানো না যে কালী পুজোর যে ভোগটা কালী মায়ের কাছে দেয়া হয়, কালী ঠাকুরের কাছে, ওটা উনি তৈরি করেন। কালী ঠাকুরের মায়ের কাছে যেসব ভোগ তরকারি যা আছে, ওটা দিদি করেন। না, সেটা আমরা সবাই এক জানি। নম্বর খেয়েছেন কথা বলি, সেটা হচ্ছে এক নম্বর। ওগুলো তো একটু চেকে একটু দেখতে আর কি। তাছাড়া হচ্ছে যে এ কথা দেখো, এরম বলা যায় না, মানে আমি কাছে করি বলে বলো। সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেছি যে দিদি একদম ঝাল খেতে পারে না। ঝাল খেতে পারেন না? না, মানে আমরা এটা নিয়ে করি যে ওইখানে যদি মানে রান্না করে, দিদি রান্না করে, রান্না করতে করতে যদি এদিকে কেউ মুড়ি দিয়ে লঙ্কা মাখে, ওই ঝালটা নাকি ওই তরকারিতে চলে যেতে পারে। দিদি ঝাল একদম ইয়ে করতে পারেন না। আর খাওয়া দাওয়া হচ্ছে দিদি একেবারে একেবারে নর্মাল। মানে যখন আমাদের উনি খাওয়াতে খুব ভালোবাসেন। আচ্ছা। মানে দিল্লিতে গেলাম, এই আজকে আজকে আমাদের এই সব সাংবাদিকদের দেখে একটু চাউমিন খাওয়াবো। আচ্ছা। উনি নিজে টাকা দিয়ে ডেরেকের হাতে, আমরা অবাক হয়ে যেতাম। না, ডেরেক বলতো না না আমি নিয়ে আসবো দিদি, আরে না, আমি ওদের খাওয়াবো বলে দিল্লির কিছু সাংবাদিককে ডেকে আমরা খাওয়াতো। এক দ্বিতীয় নম্বর, এই যখন খাচ্ছি, ধরো যে নর্থ বেঙ্গলে একটা জায়গায় গৌতমকে বলা হলো, এই গৌতম, এ নাও টাকা, তুমি এদের চাউমিন খাও। তা দিদি তোমার চাউমিনটা বলে আমারটা কোনো নিয়ে এসে, তা আমরা সবাই খেতে বসেছি। মংপং বাংলায় আছে, যেখানে যেত মাঝে মধ্যে যেত। হঠাৎ দেখি সিঁড়ি থেকে দিদি দোতলায় থাকে, একটা চিড়ের একটা এরকম ছোলার চিড়ে নিয়ে এরকম করতে করতে করতে, এই দেখ, এটাই আমার রাতের খাবার, খুব চাউমিন খাচ্ছি। আমি বললাম, কি এইটাই রাতের? এই তো রাতের খাবার আমার। আর কি, খাওয়ার প্রতি ওনার কোনো রকমের নেই। কি আছে, উনি দুধ চা খান, উনি লিকার মতো, আমাদের সাহেবের মতো লিকার, চায়ে দুধ নেই এ নিয়ে অবশ্যই আবার চা দিয়ে এই খান। আমার বাড়ির বৃদ্ধ লোক যেমন চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট দিয়ে এরকম খান, উনি সেরকম খান। আচ্ছা। সাধারণ মানুষের সাথে খাবার যা নিয়ম যেভাবে থাকে, একটা পাতলা এক পিস হয়তো মাছ, বা তারও সে আধ ঘানা একটু ঝোল ভাত খান, একটু উচ্ছে খান। মানে খাবারটা তোমাকে আমি বলে দিতে পারি, উনি খাবার খাওয়ান দেখেন,
কিন্তু ওনাকে যদি বলে উনি খাবেন না, কিছুতেই খাবেন না। মানে পরিমিত খান আর কি। একদম একদম। এবং আমি তোমাকে বলছি, মানে এটা দেখা, সেটা হচ্ছে যে এটা খান বলে, কিন্তু এটা এত কম খান, এত রিচ খাবার খাই, সব খান বলে কিন্তু দিদিমণির এত শক্তি, এত তেজ, এত কিছু আছে, মানে আমাদের মতো না। এরকম উনি অত খাবারে অত কিছু করেন না। আর তোমাকে এর কথা বলছি, এটা ওনার মনটা, আমি তোমাকে সত্যি বলছি, রেগে গেলে আমরা অনেক রকম দেখি, আমাদেরও বাড়িতে মায়ের রাগ দিকে দেখি, আমি তোমাকে বলছি একদম শিশুর মতো সরল। তুমি বিশ্বাস করো, মানে আমি জানি এই লোক যদি আজকে এরকম ভাবে কারো হাত ধরে না, সে সঙ্গে সঙ্গে এ হয়ে যাবে। যদি কারো ডাকে না, কবির এসো, কবির এসো, একটু বসো, কবির কি হয়েছে, একটু কথা বলছিস না কেন, তখন মনে হয় যে আমার বাড়ির বোধহয় কোনো মা, কোনো হয়তো কোনো দিদি, আমার কোনো সমস্যা হচ্ছে সেটা জানতে চাইছে, বলতে চাইছে। মানে এতটাই আন্তরিক, এতটাই মানে এখন সময় পায় না, দেখো এখন মানে এতটাই তার এইরকম ব্যাপার আর কি। কাগজের বিরুদ্ধে লড়তে হচ্ছে, এর বিরুদ্ধে লড়তে হচ্ছে, বিরোধী দল করছে, আর উনি তো প্রতি পদে পদে মানুষে ওনাকে, আমরা যারা শহরের লোক, শহরে যারা সেজে গুজে থাকি, পারফিউম টারফিউম মাখি, তারা বলে আর কি। তো উনি যখন গ্রামে যান, তো পপুলারিটি হন কেন? কুচবিহার থেকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে কুচবিহার অব্দি যাচ্ছি ঠান্ডার মধ্যে, এন্টার রাস্তাটা আমি ছবি তুলেছিলাম, লোক দাঁড়িয়ে আছে কেন? তখন উনি কপ্টার ব্যবহার করতে পারেন না। আমার কাছে এগুলো প্রশ্ন, কেন দাঁড়িয়ে থাকে? আমি দেখেছি যে সিপিএম এর এলাকা ফ্ল্যাগে ফ্ল্যাগে 2011 সালে ভর্তি, দিদিমণিকে দেখার জন্য পিল পিল করে লোকে দাঁড়িয়েছে, সে ছবি আমার কাছে আছে। এবং উনি নর্মাল, উনি সেখানেও যদি একটা বাচ্চা পান, উনি সিপিএম কে, উনি কংগ্রেস কে, বিজেপি উনি দেখেন না, উনি নেমে গিয়ে কি নাম তোর, কি হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে। না, আমি দর্শকদের সুবিধার জন্য একটা আমার অভিজ্ঞতার কথা বলি। মঙ্গলকোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, আমরা যাচ্ছি পেছন পেছন যথারীতি, চারিদিকে লাল পতাকায় ভর্তি, মাঠ ঘাট সর্বত্র লাল পতাকা, একটা ত্রাসের একটা আবহ। হঠাৎ গাড়িগুলো সব দাঁড়িয়ে গেল, আমরা অনেকটা পেছনে ছিলাম, তো আমরাও যথারীতি গাড়ি থেকে নামলাম। তো উনি, আপনার কথাটাই মিলে গেল, একটি বাচ্চাকে দেখে, রাস্তা উনি যাচ্ছিলেন, বাচ্চাকে দেখে নেমে আদর করে আবার গাড়িতে উঠে গেলেন। কি বলেছেন আমরা শুনিনি, কিন্তু দূর থেকে দেখলাম একটি বাচ্চাকে আদর করলেন, করে উঠে গেলেন, মাথায় একটু বিলি কেটে দিয়ে চলে গেলেন। তা এটা আমিও দেখেছি, এটা আপনার সাথে ওই রকম সময়, ওই সময় আমি তোমাকে বলছি যে কেশপুর টেশপুর আন্দোলনের সময় উনি একদিনের জন্য, উনি তো দুম করে বেরিয়ে যান। এই যে তুমি দেখো, এই যে দিদিমণি সকালবেলা বেরিয়ে এসে বঙ্গভবনে, এই বিকাশে কত রকম ভাবে হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি তো জানেন না, উনি তো এভাবেই বেরিয়ে যান। উনি এভাবেই কংগ্রেস কেস, সিপিএম এর কেশপুরে গন্ডগোলে বেরিয়ে গেছে। তুমি জানো তখন এরকম না যে ফোন করে দিল আর একটা গাড়ি এসে ওনাকে কাপড় দিয়ে গেল। তুমি জানো যে একটা কাপড় পরে উনি বেরিয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায় এটা জানে, আমি জানি, সুদীপ জানে, আর আমার সেই সময় কাজ করতো অনিন্দ যারা জানে। ওই কাপড়, একটি কাপড়ে উনি 5 দিন কাটিয়েছিলেন। কি করে কাটিয়েছিলেন, কিভাবে? আজকে জেনে রাখো কবি, জেনে রাখো সেই জিনিস। আমি একটা কাপড় ভোর রাখতে উনি ধুয়ে দরজার এই মাথা থেকে ও মাথা অব্দি উনি টাঙিয়ে নিতেন, সেই কাপড় পাখাতে শুকোতো রাতের বেলা, তারপর সেই কাপড় পরে দিতেন। না রে, ওই গরমের মধ্যে আমরা তো অবাক হয়ে যেতাম। সেই তো, এটা আমি দেখেছিলাম যে একটা কাপড়, তার মানে দিদি ভেতরে আছে, এক কাপড় 5 দিন ছিলেন। তার ঠিক পাশের ঘরে, ওই শিরোমণি লজ, তার পাশের ঘরে, ওখানে দিদি নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আছে, তার ঠিক পাশের ঘরে আমি, সুদীপদা, অনিন্দ জানা রয়েছে। চমকায় তলা সেই সময় ব্যাপার আর কি। এক কাপড় পরে কাটিয়েছিলেন। আরে উনি তো সাধারণ ভাবেই এরকম করে যান। এখন উনি একটু নিজের উপর কাপড়ের মধ্যে একটু ডিজাইন করেন, এ করেন, সেগুলো দেন, তা নিয়েও অনেক কথাবার্তা আছে। এই কথাগুলো আর মানুষ নিচ্ছে না। না, ওনার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা, উনি এই বিরিয়ানি খাচ্ছেন, উনি 1 লক্ষ টাকা, এসব মানুষ নিচ্ছে না। কেন নিচ্ছে না জানো? মানুষ ওনাকে দেখে গেছে, মানুষ ওনাকে দেখেছে যে কোন, তুমি আমাকে বলো যে কালীঘাটের বন্যার ওই খালের এর জল ঢুকলে ওই জল মমতার বাড়ি, দিদিমণির বাড়িতে 1 হাঁটু ঢুকে,
সচক্ষে দেখা, এটা আমরা দেখেছি। তাহলে আজকের লোকের লাগে কেন লাগে জানো, এটা আমি দেখেছি। আমি তো খুব গরিব ঘরের ছেলে, আমি দেখেছি যে সাধারণত একেবারে নিচু নিচু জায়গা থেকে সংগ্রাম করে আস্তে আস্তে করে বড় হওয়া মানুষজন যখন একটু এলিট এরকম কাছাকাছি যখন যায়, সে এলিট ক্লাস করছে না, সঙ্গে সঙ্গে তাদের আর কি চক্ষু চরক গাছ হয়ে যায়। এটা হয়, দেখবে তুমি চক্ষু চরক গাছ হয়ে যায়। একদম। আজকে শুভেন্দু বা নামটা বলি সুশীলদা এত বড় বড় কথাবার্তা বলিস, তোদের বাড়ির সবাইকে রাজনীতির মধ্যে দিয়ে কে নামালো, কে ঠিক করলো? ঠিক। আরে আরে বাবা, মুখ্যমন্ত্রী কাকে রাখবে কাকে না রাখবে, কাকে টিকিট দেবে কাকে কে করবে, তো তার ব্যাপার, সে রাজনীতি করে। আর তার রাজনীতির কথা তো তোরা পারিস নি, এটা তো বলে লাভ নেই। ঠিক। তা সুতরাং এটা দেখো, বলছি এবং বারবার বলছি, 26 নিয়ে মানুষ চুপচাপ আছে, ভয়ে আছে, মানুষ খুব একদম এইবার মনে হচ্ছে একটা কিছু হচ্ছে। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি দেখে নিও, 1 দফা হোক 2 দফা হোক 10 দফা হোক, আমার এগুলো জানার দরকার নেই, কিন্তু দেখে নিও যে উনি আবার শপথ নেবেন, উনি আবার পাওয়ারে আসবেন। এটা নিয়ে আমার জার্নালিজমে যখন আজ থেকে 25 বছর আগে আমি ভাবতাম উনি মুখ্যমন্ত্রী হবেন, উনি এক সময় দাঁড়াবেন, আমি আজকে সেই বিশ্বাসও রাখি, যতদিন উনি বেঁচে থাকবেন, যতদিন ওনাকে আমরা দেখতে পারবো, উনি আমাদের সাথে কথা বলতে পারবেন, ততদিন ওয়েস্ট বেঙ্গলে, সারা ভারতবর্ষের রাজ্য চেঞ্জ হবে, ওয়েস্ট বেঙ্গলের রাজ্য কিন্তু তৃণমূল পার্টিই থাকবে। যত লোক ধরুক, যত সিবিআই হোক, যত এনআইএ হোক, যা কিছু হোক, তাতে ওনার কিচ্ছু এসে গেল না, কেন সাধারণ মানুষ গরিবরা ওনার পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলতে গেলে মানে সময় ফুরিয়ে যাবে, কথা ফুরোবে না। অশোকদার সাথে আমাদের কথাবার্তা ফুরোচ্ছে না, অনেক কিছু জানার ইচ্ছে আছে, কিন্তু সময়ের একটা বাধা সীমা আছে, তার বাইরে আমরা কেউ যেতে পারি না। তাই আজকের আলাপচারিতা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আরো একদিন অশোকদাকে আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আরো অনেক কিছু অজানা মমতাকে জানবো, চিনবো অশোকদার চোখ দিয়ে। অশোকদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন।